সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, সাম্প্রতিক বছরগুলোতে এদেশের রাজনীতিতে কিছু মেধাবী এবং যুক্তিবোধ সম্পন্ন তরুণ নেতৃত্বের আবির্ভাবে আমাদের মধ্যে যে একটি আশার সঞ্চার হয়েছিল, সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে সে আশাটি যেন একেবারেই ধূলিসাৎ হয়ে গেছে। বিশেষ করে নগর ভবনকে কেন্দ্র করে ইশরাক হোসেন যে ধরনের ঘটনা ঘটালেন, তাতে এদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আমরা খুবই হতাশ হয়ে পড়েছি। আমাদের বিশ্বাস, যদি নাটকীয় কোনো পরিবর্তন না হয়, তাহলে এদেশে শালীনতার মধ্য দিয়ে কারো পক্ষে রাজনীতি করা ভবিষ্যতে খুবই কঠিন হয়ে যাবে। যারা অতীতের মতো যুক্তিহীন অশালীন কথার চর্চা করতে পারবে না, তারা রাজনীতির মাঠ থেকে সরে যেতে বাধ্য হবে। কেন কথা বলছি, আসুন তা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করি। আমরা এই বিশ্লেষণের শুরুতেই ইশরাক হোসেনের একটি ভিডিও দেখে আসছি। স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিব আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দিয়ে জন্ম, মৃত্যু, নাগরিক ও ওয়ারিশ সনদ দিতে বারণ করে। জানা যায়, জনগণকে সুবিধা বঞ্চিত করে এর দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে দেওয়ার কুচক্রান্ত বাস্তবায়ন করতে চেয়েছিলেন তারা। তিনি বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিব আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দিয়ে নাগরিকদের নানা ধরনের সুবিধা বন্ধ করে দিয়ে এক ধরনের ষড়যন্ত্র করেছেন, যার মধ্য দিয়ে মূলত তাদের উপরে দোষ চাপানো হয়েছে। কথাটি আমার কাছে খুব পরিষ্কার নয়, কেননা আঞ্চলিক কর্মকর্তা যারা আছেন তাদেরকে তো স্থানীয় সরকার উপদেষ্টা এবং সচিবই নির্দেশ দিবেন। তাদেরকে নির্দেশ দেওয়ার কোনো বৈধ অধিকার কি ইশরাক হোসেনের আছে? যদিও তিনি সেটি করার চেষ্টা করেছেন, আমাদের দেশের মানুষ কি এতই বোকা বা এতই অবোধ যে তিনি যা বুঝাবেন সবাই সেটাই বুঝবেন? এই ঘটনার মধ্য দিয়ে যদি কোনো ধরনের সংকট সৃষ্টি হয়ে থাকে, সেটি কার জন্য হয়েছে সেটি বোঝার সক্ষমতা অবশ্যই ঢাকা নগরের নাগরিকদের রয়েছে। প্রিয় দর্শক, আসুন তার আরো কিছু কথা আমরা শুনে আসি। সেই চক্রান্ত রুখে দিতেই কর্মবিরতি তুলে নগর ভবন উন্মুক্ত ও আঞ্চলিক কার্যালয় সচল করা হয়েছে। প্রিয় দর্শক, লক্ষ্য করলেন ইশরাক হোসেন কি বলছেন? তিনি বলছেন সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ার জন্য নগর ভবন এবং আঞ্চলিক কার্যালয় থেকে অবরোধ তুলে দেওয়া হয়েছে। তাহলে আপনারাই বলুন, ষড়যন্ত্র কে করেছে? নাগরিকদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত কে করেছে? তিনি নিজেই তো স্বীকার করলেন সেই ষড়যন্ত্র ব্যর্থ করার জন্য তিনি সেই অবরোধ তুলে নিয়েছেন। তাহলে সেই অবরোধটা কি বৈধ ছিল? সেই অবরোধটা কি স্থানীয় সরকার উপদেষ্টা করেছেন? সেই অবরোধটিকে আঞ্চলিক কর্মকর্তারা করেছেন? সেই অবরোধটিকে স্থানীয় সরকারের সচিব করেছেন? সেটি তো তারা করেছেন, এবং সেটি করেছেন বেআইনিভাবে। এই জন্যই তো নাগরিকদের দুর্ভোগ হয়েছিল। বরং নাগরিকদের প্রতিক্রিয়া দেখে তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন। প্রিয় দর্শক, আসুন তার আরো কিছু কথা আমরা শুনে আসি। একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অত্যন্ত আপত্তিকর কিছু কথা বলেছেন। প্রিয় দর্শক, তিনি বলছেন, আসিফ মাহমুদ একটি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে অত্যন্ত আপত্তিজনক কথা বলেছেন। কি ধরনের আপত্তিজনক কথা বলেছেন, আসুন আমরা তার কাছ থেকেই সেটি শুনে আসি। আসিফ বলেছে, বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে হাজার হাজার ঢাকার ভোটারদের চরম অপমান করা হয়েছে। প্রিয় দর্শক, কি হাস্যকর কথা! আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছেন
এক নেতার ইন্ধনে ইশরাক হোসেন এ ধরনের আন্দোলন করেছে, আর সেই এক নেতার জায়গায় তিনি প্রতিস্থাপন করেছেন ঢাকার হাজার হাজার নাগরিককে। এই যে কথায় কথায় জনগণ দেশবাসী ব্যবহারের যে সংস্কৃতি ছিল সেটিকে তিনি আরো এক ধাপ এগিয়ে দিলেন, যেখানে সজীব ভুঁইয়া স্পষ্টতই বলেছেন একজন নেতার কথা, সেখানে সেই বিষয়টিকে তিনি ঠেলে দিলেন কোথায়? ঢাকার সকল নাগরিকের উপর। এবার আসুন তিনি আর কি বলেছেন সেগুলো একটু শুনে আসি। ঝড় বৃষ্টি তীব্র রোদ উপেক্ষা করে দিনের পর দিন শারীরিক ও মানসিক পরিশ্রম করে আন্দোলন করা ঢাকার এই জনগোষ্ঠীকে এই একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে পশুর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে। এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন ইশরাক হোসেন কি ধরনের শব্দ চয়ন করেছেন। আমরা আগেই বলেছি স্থানীয় সরকার উপদেষ্টা বিএনপির একজন নেতার কথা বলেছেন। তিনি ঢাকার নাগরিকদের বিরুদ্ধে কোনো কথা বলেননি, বরং তিনি তার বক্তব্যে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে ঢাকার নাগরিকদের দুর্ভোগ লাঘবের কথা, অর্থাৎ তার অবস্থান হচ্ছে ঢাকার নাগরিকদের পক্ষে। কিন্তু ইশরাক হোসেন সেটিকে বিপরীত অবস্থায় নিয়ে একজন বিএনপি নেতার কথার মধ্য দিয়ে মূলত তিনি ঢাকার নাগরিকদের পশুর সাথে তুলনা করেছেন। এটি কোনো কথা হলো? এদেশের রাজনীতিতে আমরা অতীতে অনেক কটু কথা, অনেক অশালীন কথা, অনেক অযৌক্তিক কথা শুনেছি, কিন্তু এ ধরনের কোনো কথা কি শুনেছি? এর মধ্য দিয়ে প্রকারান্তরে তিনি তো ঢাকার নাগরিকদের পশুর সাথে তুলনা করলেন। প্রিয় দর্শক, আসুন তিনি আর কি বলেছেন আমরা সেগুলো একটু শুনে আসি। আপনাদের মতো শিশু উপদেষ্টা এসে যদি এখন আমাদের সাথে কথা বলতে চায়, আপনাদের সাথে কথা বলাটাও আমি মনে করি যে আমাদের জন্য অবমাননা। প্রিয় দর্শক, এ ধরনের কথা যে কেবল ইশরাক হোসেনই বলছেন তা নয়, তার এ ধরনের কথায় উৎসাহী হয়ে তার কিছু সঙ্গী সাথীরা ঠিক একই ধরনের কথা বলছেন। এ ধরনের কথা বলে দেশের রাজনৈতিক সংস্কৃতিকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন সেটি ভাবতে গেলে আমাদের গা শিউরে ওঠে। আসুন রাজনীতিতে তিনি কি ধরনের সংস্কৃতি চালু করতে যাচ্ছেন তার কিছু নজির আমরা দেখে আসি। শিশু উপদেষ্টা সজীব ভুঁইয়া তার কর্ণকুহর হচ্ছে না। বয়স কম হওয়ার কারণে, অভিজ্ঞতা না থাকার জন্য নিতান্ত জেদের বশবর্তী হয়ে তিনি জনতার মেয়রকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন না। এই দাবি হলো আসিফ মাহমুদের অবিলম্বে এখান থেকে পদত্যাগ করে এবং বাসভবন থেকে উনি চলে যেতে হবে। কারণ ও একটা বাচ্চা পোলাপান। আমরা বিগত 17 বছর রাজনীতি এবং আন্দোলন মামলা হামলা করে আমাদের নেতাকর্মী অনেক হত্যা হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। এদের রক্তের বিনিময়ে 5 আগস্ট। প্রিয় দর্শক, এবার আসুন তিনি যে ঢাকা নগরবাসীর জন্য মায়া কান্না করছেন তারা আসলে কোন নগরবাসী তাদের রূপটা আমরা একটু দেখে আসি। আজকে ঢাকা সিটি কর্পোরেশনের স্বাভাবিক কর্মসূচি স্বাভাবিকভাবে চলতেছিল। আমরা জানতে পারলাম আসিফ ভুঁইয়ার নির্দেশে কিছু সন্ত্রাসী লোক ঢুকে আমাদের সিটি কর্পোরেশনের কর্মচারীদের মারধর করেছে। প্রিয় দর্শক, লক্ষ্য করলেন তিনি জানতে পারলেন আসিফ ভুঁইয়ার নির্দেশে কিছু লোক এসে তাদের লোককে মারধর করেছে। তিনি কোত্থেকে জানতে পারলেন? সেই সূত্র কি বলেছেন? কোন ধরনের ওহী তার কানে নাজিল হয়েছে? কে নাজিল করেছে? তিনি আসলে যে অভিযোগটি করেছেন তা কতটা সত্য বা মিথ্যা আমরা এরপরের একটি প্রতিবেদনের অংশ থেকে সেটি জেনে নেব। তার আগে আসুন আমরা শুনে আসি তিনি আর কি কথা বলেছেন। এই কর্মসূচির যে মূল সমন্বয়ক এই মশিউর রহমান, উনি কিন্তু বিভিন্ন সময়ে বলছে এই আসিফ ভুঁইয়া সে নির্দেশ দিছে তেল বন্ধ করে দাও যেন ঢাকা শহরের ময়লা পরিষ্কার না হয়। এই আসিফ ভুঁইয়া লাইট বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করছে। সে তার প্ল্যান হইল ইশরাককে খাটো করা। প্রিয় দর্শক, শুনলেন তো
এই নেতা কি বলছেন। স্থানীয় সরকার উপদেষ্টা নাকি ঢাকা শহরের নাগরিকদের নানা রকম সুবিধা বন্ধ করে দিতে বলেছেন। আপনাদের কি বিশ্বাস হয় সজীব ভুঁইয়া এ ধরনের কথা বলতে পারেন? এই যে আনলিমিটেড ফাইজলামি, এই ফাইজলামি যদি আমাদের রাজনীতিতে চলতেই থাকে, তাহলে এই রাজনীতির মধ্য দিয়ে কি আমরা আমাদের সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবো? প্রিয় দর্শক, আসুন এই নেতার আরো কিছু কথা আমরা শুনে আসি। আসিফ ভুঁইয়া আমরা টিভিতে সবাই দেখছি, সে এই ঢাকা নগরবাসীকে থ্রেট করছে যে এইভাবে মেনে নেওয়া যায় না। প্রিয় দর্শক, লক্ষ্য করলেন তিনি কিভাবে স্থানীয় সরকার উপদেষ্টার কথাটির উল্টো অর্থ করছেন। স্থানীয় সরকার উপদেষ্টা যেখানে বলেছেন এরকম একটি অচল অবস্থা যেভাবে নাগরিকদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করছে, এটি আর মেনে নেওয়া যায় না। তার মানে যারা সে অচল অবস্থা সৃষ্টি করছে তিনি তাদের প্রতিহত করার কথা বলেছেন, আর এটিকে তিনি উপস্থাপন করছেন কিভাবে, এটি নাকি নাগরিকদের উপর তিনি থ্রেট করেছেন। এই ধরনের ফাইজলামি কিভাবে মানুষ করেন আমরা বুঝতে পারি না। প্রিয় দর্শক, আসুন এবার আমরা এই নেতার আরেকটি মজার কথা শুনে আসি। আমরা কিন্তু ঢাকার নগরবাসী আমরা এই কর্মচারী স্থগিত করে দিয়েছিলাম। দর্শক লক্ষ্য করলেন তিনি কি বলছেন। তারাই হচ্ছেন ঢাকার নগরবাসী এবং তারা কর্মচারী স্থগিত করে দিয়েছিলেন। কর্মচারী কিভাবে স্থগিত করতে হয় সেটা হয়তো তিনি খুব ভালো করে জানেন, আমরা জানি না। তো এই ধরনের কথা যারা বলেন তারা কি ধরনের নেতৃত্ব দিবেন সেটা আমরা সহজেই বুঝতে পারি। প্রিয় দর্শক, আসুন এই নেতার আরো কিছু কথা আমরা শুনে আসি। এটা আসিফ ভুঁইয়ার নির্দেশে বহিরাগত লোকেরা, সাথে আমাদের সিটি কর্পোরেশনের কিছু লোক যারা আসিফ ভুঁইয়ার পেইড ওয়ার্কার, তারা এসে এই গন্ডগোলটা ঘটায়। প্রিয় দর্শক, লক্ষ্য করলেন সেই পুরনো বয়ান, আসিফ ভুঁইয়ার পেইড ওয়ার্কার। এই পেইড ওয়ার্কার তিনি কিভাবে জানলেন? তিনি কি তার সাথে ছিলেন? আসিফ ভুঁইয়া কি এই পেইড ওয়ার্কার দিয়ে এখানে হামলা চালিয়েছে? আসলে এখানে হামলা কে বা কারা চালিয়েছে, কারা পুলিশের হাতে ধৃত হয়েছে, আসুন সেই ঘটনাগুলো আমরা একটু দেখে আসি। আপনি কে? নামাজ পড়ে বাইরেছি ভাই, বাসায় যাবো না। আমি ওই যে আমি লিটন ভাই এই জায়গায় আইছি, আমার হলো ওই যে এই এলাকার শুধু আমি মসজিদে নামাজ পড়ে বাইরেছি। জি জি, নিয়ে যাওয়া হচ্ছে মূলত এই মুহূর্তে। তিনি স্বীকার করেছেন যে তিনি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে আন্দোলন চলছে তার সাথে সম্পৃক্ত এবং ইশরাক সমর্থক। আপনারা যদি জানাই, আপনারা যদি আরেকটু জানার চেষ্টা করি যে উনি ঠিক কি কারণে গ্রেপ্তার হয়েছেন। আমরা চাকুটাকু নাই তো, আমি তো নামাজ পড়ে বাইরেছি মসজিদে। না না, আমি ভাই আমার একটা বন্ধু আইছে, ও আমারে ওই জায়গায় আমি নামাজ পড়ে না না না, এখানে ভিতরের লোকজন জানে ভালো বিষয়টা, লোকজনে ধরে আমাদেরকে দিছে, আমরা নিয়ে যাচ্ছি। পুলিশ বলছে যে আসলে যে নগর ভবন ঘিরে যে দীর্ঘদিন আন্দোলন চলছে, আন্দোলনের পরিস্থিতিতে আজকে কিন্তু নিজেদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। আর তারই পরিপ্রেক্ষিতে যে তীব্র যে পরিস্থিতি তৈরি হয়েছিল, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল, তারা বলছেন যে তিনি এই পরিস্থিতির সাথে জড়িত। যদি জানিয়ে রাখি, নগর ভবন ঘিরে যে ইশরাক সমর্থকদের যে আন্দোলন, তা এখন কয়েক ভাগে বিভক্ত হয়ে আন্দোলন চলমান রয়েছে। অর্থাৎ তারা নিজেদের মধ্যে অনেক ক্ষেত্রে মারামারিতে জড়ানোর
ঘটনা ঘটছে। আমরা দেখছি যে নগর ভবনে যেমনি আজকে দীর্ঘদিন আন্দোলন চলছে, সমর্থকদের সংখ্যা যেমনি ভাবে কমেছে, একই সঙ্গে আমরা দেখেছি যে ঠিক অল্প কিছু সংখ্যক আন্দোলনকারী এখন রয়েছেন বলে আমরা দেখেছি। একই সঙ্গে উপরে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অর্থাৎ একাধিক স্থানে তারা আন্দোলন করছেন। প্রিয় দর্শক, ইশরাক হোসেন যে সবকিছুই অযৌক্তিক বলেছেন বা খারাপ বলেছেন তা নয়, কিছু কিছু কথা তিনি ভালোও বলেছেন। আসুন এই ধরনের একটি ভালো কথা আমরা শুনে আসি। আসিফ আরো বলেন, আমাকে তার নির্বাচনী এলাকা কুমিল্লার একটি উপজেলার জনৈক বিএনপি নেতা, আমি নাম উল্লেখ করছি না, প্ররোচনা দিয়েছেন। এই আন্দোলনে অর্থ ও লজিস্টিক্স দিয়েছেন এবং তার কাছে নাকি প্রমাণ রয়েছে। এই প্রমাণ তিনি জাতির সামনে তুলে ধরবেন, অন্যথায় তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। প্রিয় দর্শক, লক্ষ্য করলেন আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তিনি তার প্রমাণ চেয়েছেন। প্রমাণ দিতে না পারলে জাতির কাছে তাকে ক্ষমা চাইতে বলেছেন। এটি ভালো কথা। যেহেতু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন, সেটি প্রমাণ করার দায় কিন্তু এখন আসিফ মাহমুদেরই। আমরা আশা করব ইশরাকের আহ্বানে সাড়া দিয়ে জাতির সামনে তিনি এটার প্রমাণ উপস্থাপন করবেন। তখনই আমরা বুঝে যাব কে সঠিক আর কে ভুল। প্রিয় দর্শক, আসুন ইশরাক হোসেনের আরো কিছু কথা আমরা শুনে আসি। তিনি বলেছেন, বিএনপির একটি অংশের সরকারের সাথে বোঝাপড়ার দূরত্ব তৈরি হওয়ার কারণে আমাকে ব্যবহার করা হয়েছে। তিনি বিএনপির মতো ঐতিহ্যবাহী পুরনো বৃহৎ রাজনৈতিক দলকে হেয় করেছেন এবং একটি অসত্য অভিযোগ তুলেছেন। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করছেন ইশরাক হোসেন যে কথার মধ্য দিয়ে বিএনপিকে হেয় করা হয়েছে বলে দাবি করছেন, সেটি কিন্তু আসলে বিএনপিকে হেয় করা হয়নি, বরং বিএনপিকে এক ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইশরাকের এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করছেন, সেখানে সজীব ভুঁইয়া বিএনপির ঘাট থেকে এই দোষ কিন্তু সরিয়ে নিয়ে যাচ্ছেন অন্যত্র। এর মধ্য দিয়ে তো বিএনপির সম্মান বৃদ্ধি পেয়েছে। তাকে কিভাবে হেয় করা হয়েছে সেটি অন্তত আমার বোধগম্য হচ্ছে না। প্রিয় দর্শক, আসুন ইশরাক হোসেন আর কি বলেছেন আমরা তা একটু শুনে আসি। তিনি নিজেকে বিশাল কোনো মহামানব হিসেবে উপস্থাপন করেছেন। উনি হয়তো ভুলে গেছেন ওনার জন্মের আগে বিএনপির জন্ম হয়েছে। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন রাজনীতি করতে গিয়ে ইশরাক হোসেন কতটা নিচে নেমে গেছে। তিনি যে কথাটি বলেছেন এটি কতটা শালীনতা বর্জিত কথা সেটি আপনারা একটু ভেবে দেখুন। এখন এদেশের কোনো পরিবেশ মন্ত্রীকে যদি বলা হয়, এদেশের যে পাহাড় বন জঙ্গল সেটি আপনার জন্মের অনেক আগে সৃষ্টি হয়েছে, সুতরাং এসব নিয়ে আপনার কোনো পরিকল্পনা করার দরকার নেই, তারা নিজেরাই নিজেদের মতো টিকে থাকবে, সেটিকে কোনোভাবেই গ্রহণযোগ্য? এটা কি বলেন ইশরাক হোসেন? এ ধরনের কথা কি বলা যায়? একজন শিক্ষিত সুবোধ সম্পন্ন মানুষ, যিনি রাজনীতি করেন, যিনি নিজেকে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচিত মেয়র হিসেবে দাবি করেন, তার কাছ থেকে এ ধরনের কথা কি কেউ প্রত্যাশা করে? এ ধরনের কথা যে বলে, ভবিষ্যতে তাকে কি ঢাকা নগরের সাধারণ নগরবাসী কখনো ভোট দেবেন? ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন? প্রিয় দর্শক, আসুন ইশরাক হোসেনের আরো কিছু কথা আমরা শুনে আসি। আসিফ বলেন, ইশরাক হোসেন অত্যন্ত দম্ভ ভরে ও অহংকারের সাথে সরকার কর্তৃক প্রশাসক হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বরঞ্চ বিনয়ের সাথে এটি প্রত্যাখ্যান করার কারণ হিসাবে বলতে হবে, একজন বৈধ নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনীতিবিদের জন্য এই প্রস্তাব অপমানজনক। প্রিয় দর্শক, এখানে আপনারা শুনলেন এই সমস্যাটি সমাধানের জন্য সরকার কি ধরনের উদ্যোগ নিয়েছিলেন। তারা চেয়েছিলেন ইশরাক হোসেন এভাবে মেয়র না হয়ে তিনি যাতে সেখানে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। একজন প্রশাসক হচ্ছে নগরের প্রধান এবং একজন মেয়র হচ্ছে প্রধান। এটিকে তিনি বলছেন তার জন্য অপমানজনক অবস্থা হিসেবে। তিনি যে মেয়র পদে নির্বাচন করে এখনো নির্বাচিত হবেন সেটা তো নাও হতে পারে। তাকে তো কৌশলগতভাবে সেই অবস্থানেই বসানোর চেষ্টা করা হয়েছিল যে অবস্থানে তিনি বসতে চাচ্ছেন। দুটো তো সমপর্যায়, এখানে তিনি অপমানটা কোথায় দেখলেন? এই যদি হয় তার মান সম্মান বোধ, তাহলে তার সম্পর্কে সাধারণ মানুষ কি ধরনের মন্তব্য করছে সেটা তিনি একবার দেখে আসুন। তিনি কতটা সম্মান পাচ্ছেন,
তার মরহুম পিতা কতটা সম্মান পাচ্ছেন আর তাদের সম্পর্কে কি ধরনের নোংরা নোংরা কথা বলা হচ্ছে। যদিও তার সবকিছু গ্রহণযোগ্য নয়, কিন্তু অনেক কিছুই তো সত্য। প্রিয় দর্শক, আসুন ইশরাক হোসেন আর কি বলেছে আমি একটু শুনে আসি। আসিফ আরেকটা কথা বলেছে, ইশরাককে মিসগাইড করা হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। তিনি অন্যদের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ এবং আমাকে ব্যক্তিগতভাবে চরমভাবে হেয় করেছেন। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন ইশরাক হোসেন দাবি করেছে সজীব ভুঁইয়া তার সাম্প্রতিক কর্মকাণ্ডের জন্য একজন বিএনপির নেতার উপর দায় চাপিয়েছেন, আর সেটার মধ্য দিয়ে নাকি ইশরাক হোসেনকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা তো মনে করি এটার মধ্য দিয়ে ইশরাককে হেয় প্রতিপন্ন করা হয়নি, বরং ইশরাকের যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তা থেকে তাকে উত্তরণের চেষ্টা চালানো হয়েছে, যার জন্য নগরবাসী এবং দেশের মানুষ ইশরাককে দায়ী করছে, তাকে নানাভাবে দোষারোপ করছে। তিনি নিজেও প্রকারান্তরে সেটি স্বীকার করেছেন। সেখান থেকে তাকে এক ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে। সেই দায়টি চাপিয়ে দেওয়া হয়েছে কার উপর? একজন বিএনপি নেতার উপর। এতে তো ইশরাক হোসেনের খুশি হওয়ার কথা, সজীব ভুঁইয়াকে ধন্যবাদ জানানোর কথা, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। কিন্তু তিনি কি বুঝলেন? তিনি বুঝলেন এটার মাধ্যমে তাকে অপমান করা হয়েছে, তাকে হেয় করা হয়েছে। প্রিয় দর্শক, এই যে এত কথা, এই সম্পর্কে আমরা কি সজীব ভুঁইয়াকে কখনো কোনো কটু কথা বলতে শুনেছি? কখনো কোনো অশালীন কথা বলতে শুনেছি? তিনি কোথায় কখন দম্ভ প্রকাশ করেছেন? আমরা তো সেটি দেখিনি। বরং ইশরাক হোসেনকে তিনি ভাই বলে সম্বোধন করেছেন। অথচ ইশরাক হোসেন তাকে কিভাবে তুচ্ছতাচ্ছিল্য করেছে, তাকে কিভাবে শিশু উপদেষ্টা বলেছে। আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জাতীয় যে সংবাদগুলো, তার মধ্যে যে কমেন্টস বক্স আছে, সেই কমেন্টসগুলো পড়ি, তাহলেই বুঝতে পারবো আসলে তাদের কার কি অবস্থান। সজীব ভুঁইয়াকে সাধারণ মানুষ কি মনে করছে আর ইশরাক হোসেনকে মানুষ কি মনে করছে। ইশরাক হোসেন সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এত অভিযোগ করার পরও সজীব ভুঁইয়া তার একটি ফেসবুক পোস্টে কি বলেছেন, আসুন আমরা সেটি একটু শুনে আসি। বিএনপি নেতা ইশরাক হোসেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এত নোংরামি করার পরও গত 1.5 মাসে একবারের জন্য ভদ্রতার লাইন ক্রস করেনি, একবারও ব্যক্তি আক্রমণ করা কিংবা ছোট করে কথা বলিনি। আমার লড়াই, রাজপথ, রাজনৈতিক পথ চলা কিংবা পরিবার কেউই আমাকে এই শিক্ষা দেয়নি। আমি ধৈর্য ধরেছি, জবাব দেইনি বলে যে এসব অন্যায় জবাবহীন থেকে যাবে এমনটা না। ইতিহাস সবাইকেই যার যার প্রাপ্য বুঝিয়ে দেয়। তিনি বলেন, অকারণে আমার ছবিতে জুতা মারার জন্য কেউ ক্ষমা চেয়েছে? গুজবকে কেন্দ্র করে আমার পিতাকে চাল চোর বলে স্লোগান দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে? শুরুতেই সরকার পক্ষ থেকে সমাধানের চেষ্টা যারা দম্ভ ভরে প্রত্যাখ্যান করে, ভোগান্তির জন্য দায়ী তারা ক্ষমা চেয়েছে? আসিফ মাহমুদ আরও লিখেছেন, নগর ভবন বন্ধ করে 1 কোটির বেশি নগরবাসীকে কষ্ট দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে? নগর ভবন দখলকে কেন্দ্র করে নেতাকর্মীদের সংঘর্ষ এবং আহত হওয়ার ঘটনায় কেউ ক্ষমা চেয়েছে? ইশরাক হোসেনের বক্তব্য অনুযায়ী উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্তের জন্য আমাকে বারবার ব্যক্তিগতভাবে আক্রমণ, আমার পরিবারকে আক্রমণ, জবাই করার স্লোগান দেওয়া সহ অব্যাহত মানহানির জন্য কেউ ক্ষমা চেয়েছে? প্রিয় দর্শক, লক্ষ্য করলেন সজীব ভুঁইয়া এখানে ইশরাক হোসেন সম্পর্কে যে কথাগুলো বলেছেন, তার মধ্যে কি ধরনের মিথ্যা, সঠতা বা চালাকি আছে সেটি কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারবে। পক্ষান্তরে ইশরাক তার সম্পর্কে কি বলেছেন, কি বলছেন, সেটিও কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারবে। আমরা বিশ্বাস করি সাধারণ মানুষ সেই বোঝার উপর ভিত্তি করেই আগামী মেয়র নির্বাচনে তাদের যোগ্য মেয়র নির্বাচিত করবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।